অফিসে আমরা অনশন ধর্মঘট করেছিলাম। বিশেষ করে বজলুর রহমান নামে নোয়াখালীর একজন সাংবাদিক ছিলেন। ও স্বাভাবিক অর্থে অনশন ধর্মঘট বলতে তা করেন। তখন শেরে বাংলা ঠিক করেছেন, ওরা উচ্চ পলিটিক্যাল লেভেলের ঠিক করেছিলেন যে মিল্লাত পত্রিকাটির দায়িত্ব শেরে বাংলা নিয়ে নেবেন। কর্মকর্তা সাংবাদিক কারো মাইনে করে নিয়ে কোনো অসুবিধা হবে না। শেরে বাংলা নিজে চলে আসছেন কোর্ট হাউস স্ট্রিটে, 17 কোর্ট হাউস স্ট্রিটে এক ঝুড়ি জিলাপি নিয়ে এসে আমি নিউজ টেবিলে শেরে বাংলাকে দেখে আমরা যারা ছিলাম অন্যদেরকে খবর দিয়ে তাড়াহুড়া করে যাদেরকে আনা সম্ভব এদেরকে অফিসে নিয়ে আসা হলো। শেরে বাংলা হাঙ্গার স্ট্রাইক করেছিল বজলু ভাই নিউজ টেবিলের উপরে খবরের কাগজের ফাইল মাথা নিচে দিয়ে। কথা আমরা কোথায় খাও, শরবত বানাই আনতনি খাও। বলছে যে স্যার আপনারা খাইতে বলছেন তো আমাদের আশ্বাস কি, আমি শেরে বাংলা তোমাদের কাছে কি খালি হয়ে আছি, খাও না। উনি ভাঙালেন। তারপরে সত্যি সত্যি উনি পত্রিকাটির দায়িত্ব নিয়েছিলেন। আরও দুইজন সাংবাদিক, একজন সিকান্দর আবু জাফর, একজন খন্দকার আব্দুল হামিদ, এদেরও সান্নিধ্যে এবং ঘনিষ্ঠ সাহচর্য লাভ করার সুযোগ আমার হয়েছে। আরেকদিন হঠাৎ করে দরজার সামনে এসে খাটো ধুতি পরা একজন লোক, আর নিমা বলে যেটা হিন্দু ব্যবসায়ীরা পরে নিমা, আজকাল যেটা ফতুয়া নামে বহুল পরিচিত, ওই লোক ওইটা দাঁড়ানোর পরে আমাকে বলে তোফাজ্জল, ওই লোকটা আমার কাছে কিছু সাহায্যের জন্য আসছে, ওকে জিজ্ঞেস করো কি চায়। এই লোকটা বলল আমি একজন প্রাইমারি শিক্ষক, কন্যাদায়গ্রস্ত পিতা, শুনেছি শেরে বাংলা মহান হৃদয় বড় অন্তরের অধিকারী, আমি কিছু সাহায্য চাই। আমার তাকিয়ার নিচে কি আছে কত আছে দেখিয়ে আছো। ওনার বড় বড় বালিশের নিচে হাত দিয়ে আমি 200 টাকা পেলাম। তিনি বললাম যে স্যার 200 টাকা আছে। এই 200 টাকায় তো তার হচ্ছে মেয়ের বিয়ে হবে না, ওকে আগামী শুক্রবারে আমার মিটিং আছে, আবার আসতে বলো। পরের শুক্রবারে ওই লোকটি আবার আসার পরে তাকিয়ার নিচে কত আছে দেখিয়ে আইসো। আমি বলি স্যার 300 টাকা পাইছি। 500 টাকায় তার মেয়ের বিয়ে হবে, দিয়ে দাও। দিয়ে বললাম যে শেরে বাংলা এই পর্যন্ত আপনাকে দিতে বলেছে, আমি দিয়ে দিলাম। ওই লোক একটা হাঁটু গেড়ে আর একটা হাঁটুর উপর শরীর রেখে 2 হাত তুলে যা একখানা প্রার্থনা করলো, এখনো আমার স্মৃতিতে এবং কানে সেই শব্দ বাজে। একদিন প্রেস কমিশনে কি একটা সূত্র ধরে কথাবার্তা শুরু হয়েছে, আলাপ আলোচনা শুরু হয়েছে। মাঝে আতাউর রহমান খান সাহেব হঠাৎ একটা মন্তব্য করে বসলেন, একটাই তো দোষ ছিল, লেখাপড়া জানতো না বঙ্গবন্ধু সম্পর্কে। কথাটা সহ্য করতে পারলাম না। বললাম স্যার একটা কথা বলছি, বেয়াদবি মাফ করবেন। বলো। উনি যদি এর চাইতে বেশি লেখাপড়া জানতেন তাহলে উনি আরেকজন আতাউর রহমান খান হইতেন, বঙ্গবন্ধু শেখ মুজিব হইতেন। বঙ্গবন্ধু না, তখন শেখ মুজিবুর রহমান হইতেন না, উনি আতাউর রহমান খান হইতেন। উনি বলে এটাও ঠিকই বলছো, তুমি এটাও ঠিক বলছো, বেশি লেখাপড়া করলে মানুষের সাহস কমে যায়। আমি তো সেই যথেষ্ট সাহসী লোকদের তালিকাবদ্ধ নই। তার ছোট ভাই জনসন নামে পরিচিত, তারও যথেষ্ট সান্নিধ্য এবং ঘনিষ্ঠতা লাভ করেছি। এমনি করে আমি সাংবাদিকদের নিয়ে দীর্ঘ 1 দশক পিআইডির ডিপিআইও প্রেস হিসেবে আসা যাওয়া করেছি। প্রায় সব নেতা নেত্রীর সাথেই ঘনিষ্ঠতা ছিল, দেখা সাক্ষাৎ ছিল। তোফাজ্জল হোসেন বাংলাদেশের একজন অন্যতম বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমি তার বেশ কয়েকটি বই প্রকাশ করেছি, তার মধ্যে কবিতা সংগ্রহ এবং জাতিসংঘ নিয়ে অন্যতম একটি সমৃদ্ধ বই প্রকাশিত হয়েছে। যতটুকু তার পৃষ্ঠপোষকতা, সরকারিভাবে সহযোগিতা পাওয়ার কথা ছিল তিনি তা পাননি। আমি আশা করেছিলাম যে বর্তমান সরকার কমপক্ষে তাকে 21শে পদক বা অন্য কোনো সম্মানে ভূষিত করবেন। তোফাজ্জল হোসেনকে আরেকভাবে বলা যায় যে তিনি একজন নেপথ্যের কর্মী। নেপথ্যে থেকে তিনি যতগুলি কাজ করেছেন, এই যে এরকম একজন ব্যক্তিত্ব, এরকম একজন মহান ব্যক্তি, তার মূল্যায়ন যদি জাতি না করে এবং বাংলা একাডেমি এত মানুষকে বিভিন্ন
পুরস্কার দিচ্ছে, বাংলা একাডেমি পদক দিচ্ছে আমাদের এই তোফাজ্জল সাহেব সেই পদক এখনো পাননি। এটা আমার ভাবতে খুব অবাক লাগে। 24শে ডিসেম্বর 1961 সাল, ওটা আমার বিয়ের তারিখ। আমার স্ত্রীর প্রশ্নে হেনা, আমার মোট 4টি সন্তান, এর ভেতরে বড় ছেলে আরিফ খালিদ হোসেন, ও সিএ এবং কানাডার নাগরিক। তার স্ত্রী জিনিয়া আরেকটি প্রবাসী পরিবারের কন্যা। আমার দ্বিতীয় ছেলে তারিক সুজাত, স্বনামধন্য কবি এবং উঠতি মিডিয়াম্যানদের ভেতরে তারিক অত্যন্ত সুপরিচিত দেশে এবং বিদেশে। তারিক দেশে বিদেশের বহু পুরস্কার লাভ করেছে। তারিকের বিয়ে হয়েছে এটাও নোয়াখালীর সোনাগাজীর জনাব, আমাদের যে অ্যাটর্নি জেনারেল ছিলেন আমিনুল হক সাহেব, তার বড় ভাই জনাব মাহবুবুল হক সাহেবের বড় মেয়ে মিমি। আমার থার্ড চাইল্ড কন্যা তানিয়া হোসেন, তানিয়া NCL এর সিনিয়র ব্যাংক অফিসার। তানিয়ার 2টি সন্তান আনিকা এবং আরাবি। আরাবি খুবই ছোট, মাত্র 6 বছরের, কেজি ক্লাস 1-এ পড়ে। আর আনিকা বড় মেয়ে সে এবার ও লেভেলের ফাইনাল পর্বে রয়েছে। আমার ছোট ছেলে তানভীর হোসেন কম্পিউটার বিশেষজ্ঞ, আমার সাথে আমার বাসায় থাকে। আরিফের পুত্রের পরিচয় দিতে আমি গর্ববোধ করি। তার নাম হচ্ছে আইদিদ আরিফ হোসেন, আইদিদ এ হোসেন। আইদিদ কানাডা প্রবাসী বাংলাদেশিদের ভেতরে কানাডায় কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 2য় স্থান দখল করে সবার প্রশংসা এবং পরিচিতি লাভ করেছে। আইদিদ দাদার খুব ভক্ত। আমি তো কবিতা লিখি সেই আমার শৈশব থেকে, ওরাও ওদের শৈশব থেকে। পারিবারিকভাবে 3 পুরুষ কবি, এবং আমরা 2-1টি অনুষ্ঠানেও অবতীর্ণ করেছি সেই একইভাবে, দাদা, বাবা এবং সন্তান। শিশুদের প্রতি আমার অনন্য সাধারণ একটা মনস্তবোধ রয়েছে। আমি মুকুল পত্রিকার সম্পাদক ছিলাম, আমি মুকুল ফৌজের সেক্রেটারি জেনারেল ছিলাম, এবং অন্যান্য পদে দীর্ঘদিন মুকুল ফৌজ শিশু আন্দোলন এবং শিশুদের মানসিক ও শারীরিক গঠনের জন্য আপ্রাণ প্রচেষ্টা এবং আমার শ্রম এবং কর্মকাণ্ডকে আমি ব্যবহার করেছি। শিশু কল্যাণ পরিষদ বাংলাদেশের এক অনন্য সাধারণ একটি প্রতিষ্ঠান। এখন কিছু হয়েছে, আমি যখনকার কথা বলছি তখন কিছুই ছিল না। এটার প্রেসিডেন্ট পর্যায়ক্রমে মোহাম্মদ মোদবের সাহেব ছিলেন, ফেরোজা বাড়ি মালিক ছিলেন, এবং আরও অনেকেই ছিলেন। এই প্রতিষ্ঠানটি কিন্তু বেসরকারি এবং নিউজিল্যান্ড সরকারের অর্থানুকূল্যে এটা পরিচালিত হতো এবং এটা গড়ে উঠেছিল। মুক্তিযুদ্ধের সময় সমস্যা হলো, ওখানকার সমস্ত অফিসিয়ালস বা কর্মকর্তা যারা ছিলেন তারা সবাই ঢাকা ছেড়ে এদিক সেদিক চলে গেলেন নিরাপত্তার সন্ধানে, নিরাপত্তার খোঁজে। আমার অফিসটি ছিল 14/2 তোপখানা রোডে। সেখান থেকে শিশু কল্যাণ পরিষদ একেবারে সামান্য মেডিকেল ইনস্টিটিউট, মেডিকেল অ্যাসোসিয়েশনের মাঠ পাড়ি দিলেই শিশু কল্যাণ পরিষদ। আমি প্রায় সার্বিক দায়িত্ব গ্রহণ করে নিলাম। এটা ছিল পঙ্গু শিশুদের একটা হাসপাতাল। পঙ্গু শিশুদের চিকিৎসার আর বিশেষ কোনো ছিল না যে এটা বন্ধ হতে দেওয়া যায় না। তখন আমি ঝাঁপিয়ে পড়ে ওটার প্রেসিডেন্ট তো আর হওয়া যায় না, ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্তব্য নির্বাহ শুরু করলাম। আমার সাথে আরো কিছু পেয়ে গেছিলাম, একজন প্রকৌশলীকে পেয়ে গেছিলাম। আমি ডজন খানিকেরও বেশি দেশে গেছি, এবং একই দেশের বিভিন্ন সিটিতে আমার ট্রেনিং পারপাসে অথবা পরিদর্শনের পারপাসে আমি সেখানটা গেছি। আটলান্টিকের তীরে উদার প্রকৃতির দৃশ্য দেখার আমার সুযোগ হয়েছে। তেমনিভাবে হোয়াইট হাউসের মতো বিশ্বের 1 নম্বর বা শীর্ষতম প্রশাসনিক ভবন দেখারও আমার যথেষ্ট সুযোগ হয়েছে। যাই হোক, বিদেশ ভ্রমণের বা বিদেশ সফরের নানা কাহিনী তুলে ধরলে আরেকটি গ্রন্থের প্রয়োজন। আমি উল্লেখযোগ্যভাবে অস্ট্রেলিয়ায় কলম্বো প্লেনের বৃত্তি পেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছি, ফুল 1 সেমিস্টার।
সে সময় আমরা 14টি দেশের সিনিয়র কর্মকর্তারা সেই ট্রেনিংটায় ছিলাম, অ্যাডমিনিস্ট্রেশন অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। আমি তখন বাংলাদেশ পরিষদের আবাসিক পরিচালক। সে যাই হোক, অস্ট্রেলিয়ায় আমি এই গ্রুপ প্রেসিডেন্ট নির্বাচিত হই। 14টি দেশের প্রতিনিধিদের ভেতরে আমাকে ওরা আলাদা হোটেলের ব্যবস্থা, আলাদা গাড়ি এবং আলাদা একজন সহযোগী আমার সঙ্গে সবসময় দিয়ে দিয়েছিলেন। এমনকি এখন উল্লেখ করতে আমার মোটেই দ্বিধা নেই যে আমাকে ন্যাশনালিটিও দেওয়ার প্রস্তাব করেছিলেন ওরা, যাতে আমি শরিক হই। এটা ইন্টারেস্টিং হবে খুব। মিস জুডিথ বাস্কিন, মিডল এজেড লেডি, উনি ছিলেন আমাদের কোর্স কোঅর্ডিনেটর। উনি বেশ আনন্দের সাথে, গর্বের সাথে বললেন যে মিস্টার হোসেন, আই হ্যাভ এ ব্রিলিয়ান্ট প্রপোজাল ফর ইউ। Australian government has been kind enough to offer you nationality. I was a little surprised. আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, জুডিথ, I didn't ask for Australian nationality. I have a country. I have a place to work. I have a house to live. Why should I be hankered after Australian nationality? The lady was little annoyed. সে আমাকে একটু অভিশাপ দিয়ে বললো, একদিন তুমি এই জন্য one day you will repent for this. I will never repent. I like my country. I love my country. I shall breathe my last in my own soil. Thank you very much. ভাষা সৈনিক তোফাজ্জল হোসেনকে স্মারক সম্মাননা দিয়ে সম্মানিত করব। আমি নার্গিস চৌধুরীকে অনুরোধ জানাচ্ছি পদাতিকের পক্ষ থেকে তার হাতে স্মারক সম্মাননাটা উঠিয়ে দেওয়ার জন্যে। এ পর্যায়ে আমি তার ছোট্ট একটু অনুভূতি জানতে চাইব। আজকে সুধী দর্শক মণ্ডলী, আপনাদের জন্য উনি একটু ওনার অনুভূতি জানাবেন। আমার বইটা এই মুহূর্তে আমি সত্যি অভিভূত। 21 আমাদের প্রাণে এমনিভাবে একাত্ম হয়ে আছে যে তাকে উপলব্ধি করার প্রতিটি ক্ষণই তাকে উপলব্ধ করার এবং তাকে স্মরণ করার দিন। কিন্তু আজকে আমার জন্য একটি বড় দিন, একটি বিশাল দিন। স্বীকৃতি অল্প স্বল্প কিছু পাওয়া, এবং আপনারা জানেন যে কবি, সাহিত্যিক, শিল্পীরা তাদের শিল্পের সমাদর দেখলে খুশি হন, অভিভূত হন, আনন্দিত হন। আমিও এই মুহূর্তে আমার অনুভূতি জানাতে গিয়ে সেলিম শামসুল হুদা চৌধুরী, পদাতিকের নির্বাহী এবং পদাতিকে আর যারা তার সহকর্মী, সতীর্থ, অভিনেতা, নাট্য আন্দোলনের সাথে জড়িত যে সমস্ত শিল্পী কুশলীরা রয়েছেন, তাদের সবার প্রতি আমার অন্তরঢালা শ্রদ্ধা ও ধন্যবাদ জানাচ্ছি। জনাব তোফাজ্জল হোসেন। সময়ের সিঁড়ি বেয়ে ইতিহাস আবর্তিত চলমান সভ্যতার চাকা অনাদি অতীত থেকে বর্তমান চৌহদ্দি পেরিয়ে অবিরাম অনাগত আগামীর পানে
শ্রম ধ্যান কল্পনা সুবহান সাক্ষ্য বুকে নিয়ে ইতিহাস চলমান মহাকাল স্রোত শাশ্বত সৌন্দর্য দীপ্ত পুরাকীর্তি স্থাপত্য বহান মাটির গহীন বুকে নীরবে ঘুমায়। কবুতা প্রাণের স্পর্শে কথা কয়ে ওঠে ময়নামতির স্তূপে শালবন বিহারের ছায়ে। মহেঞ্জোদারোর কোলে হরপ্পা মহাস্থান করে নীল সিন্ধু সুমেরুকি টাইগ্রিস ইউফ্রেটিস তীরে গান্ধারা বা অযোধ্যার পর্বত কন্দরে সভ্যতার কত চিহ্ন অক্ষত অমর অনির্বাণ শিখা দিলে জ্বলন্ত ভাস্কর। সেকালের তীরন্দাজ সেনাদল বহুদিন আগে অপগত, মানুষের ধারাস্রোত আজও বহমান। সময়ের উত্থান পতন কত শত ভাঙ্গা গড়া তবু অম্লান। অধীর অনন্ত যাত্রা মহামানবের উতরল সময়ের ছিড়িবে শুধু আগুয়ান।